আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। আবারও সেই অভিযোগ, আবারও সেই প্রশ্ন, শেখ হাসিনার পতনের পেছনে সেনা সম্পৃক্ততা ছিল এমন দাবি উঠেছে। আবারও বিদেশি মিডিয়ায় রিপোর্ট হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। তবু নীরব সবাই। কেন নীরব? প্রশ্নটা আছে কিন্তু উত্তর নেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। আজকের ভিডিওতে আমরা উত্তরটি খুঁজব। সম্মানিত দর্শক, 5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, সবাই আমরা জানি। কিন্তু এই যে পরিবর্তন, এটা কি ছিল শুধুই আন্দোলনের ফসল, নাকি পর্দার আড়ালে ছিল অন্য কোনো খেলা, অন্য কোনো ষড়যন্ত্র? একটা কথা বলতে পারি যে এই আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মোহাম্মদ ইউনূস, তিনি বড় গলায় দাবি করেছেন, কোথায় কখন করেছেন আপনারা সব জানেন। তিনি বলেছেন এত সহজেই পরিবর্তন হয়নি, এটা ছিল মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানের অংশ। মজার বিষয় হলো, না দেশে না বিদেশে কোনো মিডিয়াই তাকে প্রশ্ন করেনি তিনি কিভাবে জানেন এই মেটিকুলাস ডিজাইন সম্পর্কে। তার কি সম্পর্ক এই প্ল্যানের সঙ্গে? বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজও ইউনূসের এই স্বীকারোক্তি নিয়ে টু শব্দটি করেনি, কারণ অজ্ঞাত। ফলে 18 মাস ধরে বাংলাদেশ নামক আমটি চুষে খেয়ে ইউনূস এর আটিটি গছিয়ে দিয়ে গেছেন অন্য একটি গোষ্ঠীকে, আরেকটি মেটিকুলাসলি ডিজাইনড ইলেকশনের মাধ্যমে। যাক, সে প্রসঙ্গ, আজকে এটি নিয়ে কথা বলবো না। শেখ হাসিনার পতনে সেনা সম্পৃক্ততার বিষয়ে কথা বলতে চাই আসলে আজকে, কারণ এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল গণমাধ্যমে। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার যে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র বলছে তারা, এটি ছিল গভীর ষড়যন্ত্র। এতে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা জড়িত ছিলেন। কিছু জুনিয়র কর্মকর্তা স্নাইপারের ভূমিকা পালন করেছিলেন, যারা ঢাকার বিভিন্ন অংশে ওই সময় অবস্থান নিয়েছিলেন। কি ভয়াবহ তথ্য যদি সত্য হয়। 2024 সালের 5 আগস্ট সকালে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের 3টি দল বলা হচ্ছে, যাদের সম্পর্কে এরা হলেন বিএনপি এবং জামাতের সমর্থক, ওই অবসরপ্রাপ্তরা। তারা মিরপুর ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি এবং মহাখালী ডিওএইচএস এ জড়ো হয়েছিলেন। একটি দল ঢাকা রিসিপি চত্বরের দিকে, আরেকটি জাহাঙ্গীর গেটের দিকে এবং তৃতীয় দলটি মহাখালী রেলগেট পেরিয়ে বনানী ডিওএইচএস এর দিকে রওনা হয়েছিল, যেখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আরো একটি দল অপেক্ষা করছিল। বুঝুন কি মেটিকুলাস ডিজাইন। এই মিছিলগুলোতে আমাদের এখনই একটি সেনা সরকার চাই, কোট আনকোট, এই স্লোগান দেওয়া হচ্ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসরমান দলটিতে ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন, যিনি ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। প্রতিবেদনটি বলছে, ডিজিএফআই এর তৎকালীন কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজহার সিদ্দিকী তাকে ফোন করে বলেন, শাকাওয়াত সাহেবকে বলেন, স্যার, আপনি একটি স্নাইপার জোনে প্রবেশ করেছেন, আর অগ্রসর হবেন না, তার জীবন ঝুঁকির মুখে। সুপ্রিয় দর্শক, আপনারা মনে করে দেখুন, ঠিক এই বক্তব্যটি রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে বলেছিলেন বক্তৃতাকালে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শাখাওয়াত। তার এই অভিযোগটির অন্তত একটি সাক্ষ্য প্রমাণ তো পাওয়া যাচ্ছে। ব্রিগেডিয়ার শাখাওয়াতের ওই যে ভিডিওটি, ওই কথাটি, ওই ক্লিপটি ইউটিউব এবং ফেসবুক খুঁজলেই পাবেন। এটির জন্য তিনি আলোচিত, সমালোচিত হয়েছেন ব্যাপক। এদিকে গত 6 এপ্রিল এবছরের এক টেলিভিশন সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, 2024 সালের 5 আগস্টের 8 দিন আগে একজন সেনা কর্মকর্তা তাকে স্নাইপারদের থেকে সতর্ক থাকতে বলেছেন। বুঝুন, স্নাইপার নিয়ে কি হাইপ তোলা হলো। যে স্নাইপাররা ততদিনে ঢাকার বিভিন্ন অংশে অবস্থান নিয়েছিল। আসিফ নজরুলের সাক্ষাৎকার এবং এই প্রতিবেদনের, নর্থ ইস্টের প্রতিবেদনের দাবি অনুযায়ী এটাও আসলে তাহলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই সেনা কর্মকর্তা আসিফ নজরুলের বাড়িতে বা বাসায় তার সাথে দেখা করেছিলেন, আসিফ নজরুল বলেছেন, কিন্তু তিনি ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করেননি।
আসলে এগুলো তদন্তের আওতায় আসলে সব ঘটনা জাতির ইতিহাসের কারণেই কিন্তু এগুলো উন্মোচিত হওয়া দরকার। 2024-এর আন্দোলনে আপনারা একবার মনে করে দেখুন, এই স্নাইপার ইস্যুটি জনমনে কেমন ক্ষোভ সৃষ্টি করেছিল এবং শেখ হাসিনার সরকারের বিপক্ষে সকলকে ক্ষুব্ধ করেছিল। আমরাও ক্ষুব্ধ হয়েছিলাম। এভাবে পাখির মতো মানুষ হত্যা করা কোনো সরকারের কাজ হতে পারে না। কিন্তু আসলে ভেতরের গুড় তো আসলে অন্য খেলায় ব্যস্ত ছিল। সবাই জানেন গণভবন অভিমুখে পদযাত্রার ডাক ছিল 6 আগস্ট, এটি তো আপনারা জানেনই। কিন্তু হঠাৎ সেই কর্মসূচি এগিয়ে আনা হলো 5 আগস্ট। হঠাৎ করে দেশে তখন কারফিউ চলছিল, মনে করে দেখুন। বিএনপি জামাত সমর্থক এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের রাজধানীতে প্রবেশ আটকাতে ঢাকার প্রবেশ পথগুলোতে গোলন্দাজ বাহিনীর নেতৃত্বে ব্যারিকেড বসানো হয়েছিল। সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রধানরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন গভীর রাত পর্যন্ত, কিচ্ছু টেনশন করবেন না, আমরা সব সামাল দেব। ঘটনা শুনুন এই প্রতিবেদন কি বলছে। উত্তরার প্রবেশ পথে 5 তারিখের জন্য দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার রফিক। এই প্রতিবেদন বলছে রফিকের অধীনস্থ সৈন্যরা লাউড স্পিকারে ঘোষণা করতে থাকেন, কোট আনকোট, কোনো কারফিউ নেই, আপনারা ঢাকার দিকে এগিয়ে যেতে পারেন। জনতা প্রথমে বিশ্বাস করেনি, আসলে সেনাবাহিনীকে বিশ্বাস করে মরবে নাকি। কিন্তু সেনাদের ক্রমাগত যে স্বাগত জানানোর ভঙ্গিতে তারা শেষ পর্যন্ত আশ্বস্ত হয়ে ঢাকায় প্রবেশ করেন, জনতা প্রবেশ করেন। ইউটিউবের বরাতে একাধিক সূত্রের মাধ্যমে আপনারা এটাও জেনেছেন যে 2024-এর 4 আগস্ট রাতে বিএনপি চেয়ারপারসনের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে যোগাযোগ করেছেন। আসলে বলা হয়েছে তাকে ডাকা হয়েছে, এটি ভিডিও ক্লিপও ইউটিউব ফেসবুকে আছে। আসলে যে তাকে ডেকে পাঠিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, তিনি পারেন কিনা। জেনারেল ওয়াকার পরদিন সকালে 5 আগস্ট মেজর জেনারেল আকবরকে বিএনপি এবং সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের সেনানিবাসে নিয়ে আসার দায়িত্ব দেন। কিভাবে তিনি দায়িত্ব দেন? তখন তো দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, তিনি কি করে এই দায়িত্ব পালন করেন? এই প্রশ্নগুলো আসলে অভিযোগ হলে সেটিকে সমূলে বিনাশ করা দরকার, সত্য হলে এর সঠিক বিচার করা দরকার। দেশের প্রতিটি মানুষ কিন্তু সচেতন মানুষ এটি মনে করে। প্রতিবেদনে বলা হয়েছে জেনারেল ওয়াকার 24 জুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করার 1 সপ্তাহ পর 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। শুরুর দিকে এটি অত্যন্ত নিরীহ এবং একটি নির্দোষ আন্দোলন ছিল, সকলেই এটি স্বীকার করেন। অভিযোগ রয়েছে তৎকালীন ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং একদল উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তার নেতৃত্বে এই কোটা আন্দোলনটি পরিচালিত হয়েছিল বা সূচিত হয়েছিল। এর ধারাবাহিকতায় 16 জুলাই রংপুরের অজ্ঞাত হামলাকারীর গুলিতে আবু সাইদ নিহত হলে আন্দোলনটি সহিংস হয়ে ওঠে। অর্থাৎ এই হত্যাকে কাজে লাগানো হয়। যদিও এই হত্যা, মৃত্যু এটি নিয়ে নানান কথা আছে, আমি সে আলোচনায় এই প্রতিবেদনে যাচ্ছি না। নর্থ ইস্টের প্রতিবেদন জানাচ্ছে নাহিদ ইসলাম আমাদের নেতা এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই সময়, সবাই না, কতিপয় ডিজিএফআই এর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতেন। দর্শক, এই যোগসূত্রকে ইঙ্গিত দেয়। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এর আগে একটি কথা বলি, এই যে যোগসূত্রের কথা বলা হচ্ছে, ডিজিএফআই বা সেনাবাহিনীর কোন সদস্য এটি পারে কিনা। যাই হোক, যে চমকপ্রদ তথ্যের কথা বলছিলাম সেটি হলো ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কতিপয় কর্মকর্তার সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। নর্থ ইস্ট লিখেছে কোটা আন্দোলন দমনে বাংলাদেশ পুলিশ রাবার বুলেট এবং পেলেট শট ব্যবহার করেছে। তাদের কাছে স্নাইপার রাইফেল বা 7.62 7.62 মিলিমিটারের ক্যালিবারের বুলেট ছিল না, যে দাবিটি করেছিলেন ইউনূসের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত, যার ফলে পরদিনই তাকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে নৌ পরিবহনে বসিয়ে দেওয়া হয়। নিশ্চয়ই আপনারা জানেন। প্রতিবেদনে বলা হচ্ছে 2024 সালের 16 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে অজ্ঞাত হামলাকারীদের দূরপাল্লার গুলিতে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। এদের অধিকাংশকে পেছন থেকে গুলি করা হয়েছিল এবং তাদের মৃত্যু হয়েছে। সূত্র বলছে পুলিশ এবং সরকারের বিরুদ্ধে জনরোষ উস্কে দেওয়ার জন্যই এভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল এবং সকল হত্যাকাণ্ড সরাসরি সরকারের বিরুদ্ধে এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং তার প্রতিশোধ কিভাবে পুলিশের উপর নেওয়া হয়েছে আপনারা জানেন। আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে তখনকার এসব হত্যাকাণ্ডের জন্য পুলিশ এবং শেখ হাসিনার ওপর দোষ চাপিয়ে সুশীল সমাজ থেকে আরম্ভ করে বাংলাদেশের গণমাধ্যম সকলে কি ধরনের একটা প্রপাগান্ডায় লিপ্ত হয়েছিল।
নির্ভরযোগ্য সূত্রগুলো নর্থ ইস্টকে জানাচ্ছে এটি ছিল রাষ্ট্রদ্রোহিতা, কারণ ওই কর্মকর্তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তখনকার পর্যন্ত এই ঘটনা যদি সত্যি হয়, তথ্যগুলো সত্যি হলে এটি তো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই নাকি। অবাক করার বিষয় হলো 8 আগস্ট ইউনূস দায়িত্ব নেওয়ার পর না গোয়েন্দা সংস্থাগুলো, না ইউনূস সরকার, কেউই এই হত্যাকারীদের মানে ওই হত্যাকাণ্ডের যারা দায়ী তাদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? কেউ কি খালাতো ভাই ছিল কারো? প্রতিবেদনটি বলছে ওই সময় 46তম 46th পদাতিক ব্রিগেড এবং 9ম পদাতিক ডিভিশন ঢাকার সামরিক নিয়ন্ত্রণ নিতে দেওয়া হয়নি। হয়তো তারা চেয়েছিল, আমি জানি না, দেওয়া হয়নি এমনটি বলা হচ্ছে প্রতিবেদনে। এবং সরকার ও জননিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা গোলন্দাজ ডিভিশন তাদের কর্তব্যে অবহেলা করেছে। তো এই অবহেলা যদি করে থাকে, যে প্রতিবেদন বলছে একটি দেশপ্রেমিক সরকার মাত্র, দেশপ্রেমিক সেনাবাহিনীর শীর্ষ মানে কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত এই অবহেলা কি আসলে ইচ্ছাকৃত ছিল নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির নির্দেশে সংগঠিত ছিল, এটি আসলে উন্মোচন করা, এটি প্রকাশ করা। স্পষ্টতই বলা হচ্ছে ওই নিষ্ক্রিয়তার উদ্দেশ্য ছিল জাতীয় পর্যায়ের প্রকৃত ষড়যন্ত্রকারীদের, মেটিকুলাস ডিজাইনের মানে অংশীদার যারা ছিল, সুবিধাভোগী যারা ছিল, সুফলভোগী যারা হয়েছে, বিশেষ করে সামরিক বাহিনীর সদস্যদের আড়াল করাই নাকি ছিল এর উদ্দেশ্য। আমরা মনে করি, দেশের সাধারণ মানুষ মনে করে এই জায়গাটিতে হাত দিলেই হয়তো মেটিকুলাস ডিজাইনের শিকড় শুদ্ধ বেরিয়ে আসতো এতদিনে, কিন্তু কে করবে? সুপ্রিয় দর্শক, আপনাদের মনে আছে এর আগে ইন্ডিয়া টুডে একটি বিশ্লেষণধর্মী রিপোর্টেও একই ধরনের ইঙ্গিত দিয়েছিল, সেটি নিয়ে আমরা একটি বিস্তারিত প্রতিবেদন করেছি, লিডস নিউজে দেখে নিতে পারেন। অর্থাৎ এটা নতুন কোনো অভিযোগ নয়, বরং একই অভিযোগ আবার সামনে এসেছে। দেশের ভেতরেও এই আলোচনা থেমে নেই। ফেসবুক, ইউটিউব, চায়ের টেবিল সব জায়গায় একটাই প্রশ্ন, আসলে কি ঘটেছিল 2024-এর ওই আন্দোলনে? কেউ বলছেন পরিকল্পিত পরিবর্তন, কেউ বলছেন জনতার স্বাভাবিক ক্ষোভ। আসলে সত্যটা কি? বারবার অভিযোগ উঠেছে, কিন্তু সংশ্লিষ্ট কেউ মুখ খুলেনি, মুখ খুলছে না। সেনাবাহিনীর তরফ থেকে কোনো ব্যাখ্যা নেই, আইএসপিআরও কিছু জানাচ্ছে না, বলছে না কোনটা সত্য কোনটা গুজব। বর্তমান সরকার কি এসব অভিযোগ নিয়ে কোনো তদন্ত করবে? এখানেই শেষ নয়। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন শেখ হাসিনার পতনের পেছনে ডিপ স্টেটের সক্রিয় ভূমিকা ছিল। প্রশ্ন হলো এই ডিপ স্টেট আসলে কে, কারা জড়িত? তিনি কি কোনো নির্দিষ্ট দেশের কথা বলেছেন নাকি অভ্যন্তরীণ কোনো শক্তির কথা বোঝাতে চেয়েছেন? কারণ এই বক্তব্য সামনে আসার পর দেশ জুড়ে আলোচনা শুরু হলেও রহস্যজনকভাবে সেই আলোচনা আবার থেমে গেছে। কেন থেমে গেছে? জানেন, রাজনীতির একটা অদ্ভুত নিয়ম আছে, যখন প্রশ্ন বাড়ে আর উত্তর আসে না, মানে প্রশ্ন হতে থাকে কিন্তু উত্তর পাওয়া যায় না, তখন গুজবই হয়ে ওঠে সত্য। বিদেশি মিডিয়া এক গল্প বলছে, দেশের ভেতরে নানান গল্প চলছে, এই দ্বন্দ্বের মধ্যেই তৈরি হচ্ছে নতুন ন্যারেটিভ। কিন্তু আমার প্রশ্ন, এই ন্যারেটিভ কে নিয়ন্ত্রণ করছে? কার ইশারায় দেশের মিডিয়া এবং সুশীলরা চুপ করে আছেন বা চুপ করে থাকেন? লিডস নিউজ বলতে চায়, যদি অভিযোগগুলো ভিত্তিহীন হয় তাহলে স্পষ্ট করে বলা হচ্ছে না কেন? আর যদি সত্যিই এখানে এমন নির্মম সত্য লুকিয়ে থাকে, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা যদি থাকে সেনাবাহিনীর বিরুদ্ধে বা কোন শক্তির বিরুদ্ধে, সেটাই বা জনগণের সামনে আসছে না কেন? আইন আদালতের সামনে আনা হচ্ছে না কেন? বারবার একই অভিযোগ, বারবার একই ধরনের নীরবতা, এটা কি কাকতালীয় নাকি এর পেছনে আছে আরো বড় কিছু? দেশের মানুষ জানতে চায় 5 আগস্টের পেছনের আসল গল্পটা কি। গুজব নয়, গল্প নয়, সত্যটা জানতে চায়। দর্শক, আপনার কি মনে হয়, সংশ্লিষ্টরা কি মুখ খুলবেন? অপরাধীরা কি শাস্তির মুখোমুখি হবেন? কমেন্টে জানান আপনার মতামত। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। দীর্ঘ বিরতির পর আপনাদের সামনে আসলাম পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে এবং বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কিছুদিন আরবে কাটানোর উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলাম। গত 8-10 দিন থেকে সৌদি আরবেই ছিলাম, তো যার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারিনি। আজকে আবার লন্ডনে ফিরেই ভিডিওতে ফিরলাম। এত ইস্যু, আপনারা জানেন বাংলাদেশে একটি নতুন সরকার এসছে,
আমরা প্রথম কিছুদিন ভেবেছিলাম এই সরকার সিদ্ধান্ত নিয়ে এই সরকার চিন্তা ভাবনা করুক, কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখছি এই সরকার অবৈধ ইউনূস সরকারের পথেই হাঁটছে। ইউনূসের সমস্ত অপকর্মকে তারা ঢাকা দেওয়ার চেষ্টা করছে, ইউনূসকে গ্লোরিফাই করার চেষ্টা করছে। আমরা শুনেছি বর্তমানে যিনি প্রেসিডেন্ট হিসেবে আছে তিনাকেও কয়েকদিন সময় দিয়েছেন, তার স্থলে ইউনূসকে তিনি স্থলাভিষিক্ত করবেন, অর্থাৎ ডক্টর ইউনূসকে এই বর্তমান প্রধানমন্ত্রী তার প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করবেন। এই যে বিষয়টি আপনাদের কাছে এখন হয়তো হাসির মনে হবে যে ইউনূসের ভ্যালু কমে গেছে, কিন্তু এই ইউনূসকে গ্লোরিফাই করার জন্যই কিন্তু তারেকের আগমন। এখন বিষয়টা দেখেন, ডক্টর ইউনূসের অনেক অবৈধ বিধিবিধান তারা কিন্তু বাদ দিয়েছে সংসদের মাধ্যমে। এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে যে বিধিটি জারি করেছে সেটিকে কিন্তু বৈধতা দিয়েছে। তার মানেটা আপনারা বোঝেন, আওয়ামী লীগের ভয়ে তারেক রহমান তটস্থ। তারেক রহমান ঘুমাইতে পারতেছে না আওয়ামী লীগের ভয়ে। কিন্তু আপনি যতই ঘুমাতে না পারেন আর আপনি যতই ভয় করেন, আওয়ামী লীগকে যতই দমনের চেষ্টা করেন, এই ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ ফিরে আসবে এবং আপনার এই গদি তছনছ করে দিবে। আমরা কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। আওয়ামী লীগের অজস্র কর্মী সমর্থক আপনার দানের শীষ মার্কায় ভোট দিয়েছে নৌকার অ্যাবসেন্সে। আওয়ামী লীগের নেতারা যায়নি, কিন্তু যেই সব ভোটার আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভোট দেয়, তারা মনে করেছিল যে ডক্টর ইউনূসের জাহান্নামের চাইতে তারেক রহমানের বাংলাদেশ হয়তো আরেকটু ভালো হবে। তিনি বলেছিলেন তার একটি প্ল্যান আছে, প্ল্যানটি তিনি প্রকাশ করেননি। তার প্ল্যানটি হচ্ছে আওয়ামী লীগ নিধন। আওয়ামী লীগ তো নিধন করার মতো কোনো বস্তু নয়। আপনি একজনকে মারবেন 40 জন দাঁড়িয়ে যাবে। এই আওয়ামী লীগের প্রতি আপনার যে বিদ্বেষ, আপনার যে মনোভাব, এটি আয়ামে জাহেলিয়তের চিন্তা চেতনার সমান। আপনি আপনার কোনো কথাই রাখেননি। আপনি জাতিকে ওয়াদা দিয়েছিলেন, আপনি ম্যানিফেস্টো দিয়ে বলেছিলেন যে আদালতের নির্দেশ ছাড়া অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো জনপ্রতিনিধিকে তিনি বাদ দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করবেন না। কিন্তু আপনি প্রথমেই বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করে আপনার কথার অযৌক্তিকতা আপনি প্রমাণ করেছেন। এখন আপনার বাংলাদেশ বিক্রি করার গল্প আপনার মা, আপনার বাবা এবং আপনি ধারাবাহিকভাবে বলে এসেছিলেন যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে গোপন চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। আপনারা কি কখনো দেখেছেন বাংলাদেশ কোনো চুক্তি করলে ইন্ডিয়ার সমর্থন নিতে হয়েছে? হয়নি। কিন্তু এখন আমাদের যখন তেলের অভাব দেখা দিয়েছে, তেলের সংকট দেখা দিয়েছে, তখন দেখলাম আপনি আমেরিকার কাছে দৌড়াচ্ছেন পারমিশন নেওয়ার জন্য যে রাশিয়া থেকে অথবা ইরান থেকে বা অন্য কোনো উৎস থেকে তেল কিনবেন কিনা। এই দেশ বিক্রির চুক্তিতে জামাত এবং আপনি যৌথভাবে স্বাক্ষর করেছেন অথবা সমর্থন দিয়েছেন। কারণ ডাস্টবিন শফিক বলেছে, ডক্টর ইউনূস বলেছে যে সবার সমর্থন নিয়ে, এবং আপনি যে রোজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন তিনি বলেছেন যে এই চুক্তি স্বাক্ষরের পূর্বে জামাত এবং বিএনপির সমর্থন নেওয়া হয়েছে। আপনি কিন্তু ডিনাই করেন নাই ক্যাটাগরিক্যালি। তার মানে বাংলাদেশকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে বিক্রি করার যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে আপনি স্বাক্ষর করেছেন। আমেরিকা এখন আপনার পাশে আছে, এই জন্য আপনি মনে করছেন যে আপনি যা ইচ্ছা তা করবেন আর বাংলাদেশ আওয়ামী লীগ বসে বসে আঙ্গুল চুষবে, তাই তো? শোনেন, সময় কাহারও একরকম চিরদিন যায় না। আওয়ামী লীগ একটা পেশারে পড়েছিল, সেই পেশার থেকে আওয়ামী লীগ জীবন দিয়ে, সম্পদ দিয়ে, অগণিত কর্মীর জেল জুলুম নির্যাতন দিয়ে সেই সময়টি কাটিয়ে উঠেছে। এখন আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মী এক একটি বারুদ। ওই একটি বারুদের মাথায় যদি একটু আগুন লাগানো যায়, এই লক্ষ লক্ষ টনের পাটের গুদাম, এই লক্ষ লক্ষ টনের ডিনামাইডের গুদাম বেগে তছনছ হয়ে যাবে। আপনি আওয়ামী লীগকে যদি হিসাব করতে ভুল করেন, আওয়ামী লীগকে যদি রাজাকার সংগঠনের মতো ছোট করে দেখেন, আওয়ামী লীগকে যদি আপনার পেটুয়া বাহিনীর মতো করে দেখেন, আপনি যে ভুলটি করছেন সেই ভুলের মাসুলটি আপনি কি দিয়ে দিবেন
আমরা সেটা জানি না, কিন্তু ইতিহাস আপনাকে সেই জায়গায় নাম লেখাবে। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জবদবজাদারি হতে চাচ্ছেন, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনি প্রতি পদে পদে কলঙ্কিত করছেন, ভুলুণ্ঠিত করছেন, মিথ্যা ইতিহাস জাতির সামনে ন্যারেট করার চেষ্টা করছেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। শুধু ইতিহাস নয়, আমাদের যে কর্মী বাহিনী, আমাদের যে নেতৃত্ব, আমরা যারা বেঁচে আছি, তারাও আপনাকে কোনোদিন ক্ষমা করব না। কেন করব না? কারণ এই দেশ, এই মাটি, এই সমাজ, এই রাষ্ট্র সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব যারা নিয়েছিল কাঁধে তুলে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশকে অলস ভিক্ষুকের হাত থেকে কর্মীর হাতে পরিণত করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশকে তৃতীয় বিশ্বের ওই লেস ডেভেলপ কান্ট্রির খাতা থেকে নাম কাটিয়ে মধ্যম আয়ের, নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দেশকে পাকিস্তানের কারেন্সির চাইতে 2.5 গুণ বৃদ্ধি করেছিল নিজেদের কারেন্সির মান বাংলাদেশ আওয়ামী লীগ। পূর্ব এবং উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে সংযোগ, সেটা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। চট্টগ্রাম থেকে কক্সবাজার এই জায়গায় রেল সেতুটি করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং যেই ঢাকা শহরটি বাতিল শহরের খাতায় নাম লিখিয়েছিল, সেই শহরকে মেট্রো রেল দিয়ে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে এনেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এয়ারপোর্ট থেকে যখন আপনি ঢাকা শহরের দিকে রওনা দেন, তখন জেদ্দা অথবা মক্কা, মদিনা, লন্ডন, টোকিও, এইরকম বড় বড় শহরগুলোকে যেভাবে আধুনিকায়ন করা হয়েছে, সেই রকম আধুনিকায়নের দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বুকের পাটা থাকতে হয় দেশ চালাতে। বুকের পাটা না থাকলে, বুক যদি সাহসী না হয়, তারা দেশ চালাতে পারে না, তারা কাপুরুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ়তায় দেশকে যেখানে নিয়ে গিয়েছে, আজকের মানুষ বলতে শুরু করেছে, আপনি প্রধানমন্ত্রীর ক্লার্ক হওয়া, অর্থাৎ শেখ হাসিনার ক্লার্কের যোগ্যতাও রাখেন না। আপনার দিন আসছে, আপনি আমাদের উপরে যত নির্যাতন করবেন, আমাদের কর্মী তত শক্তিশালী হবে। আমাদের উপরে যত অত্যাচার করবেন, আমরা তত মহিরু হয়ে উঠব। এবং বাংলাদেশ আওয়ামী লীগ মরে যাওয়ার দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হওয়ার দল নয়। এটি হচ্ছে পারদের মতো, আপনি যত টুকরেই করেন, আবার এটা জোড়া লেগে যাবে। সময়ের সাহসী সন্তানরা আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীরা আওয়ামী লীগ করে, প্রগতিশীল মানুষেরা আওয়ামী লীগ করে, অসাম্প্রদায়িক মানুষেরা আওয়ামী লীগ করে, সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখার লোকেরা আওয়ামী লীগ করে। এই আওয়ামী লীগকে যতবার আপনি নির্যাতন করার চেষ্টা করবেন, আপনি নির্যাতিত হবেন, আপনি নিগৃহীত হবেন। এই জাতি, এই মানুষ, এই সমাজের মানুষ মনে এবং মননে বাংলাদেশ আওয়ামী লীগ একটি পজিটিভ শক্তির নাম, যে শক্তি সমাজ রাষ্ট্রকে বদলাতে পারে। আপনি যদি শিক্ষা না নেন, দেখেন আপনার আমেরিকা, যে আমেরিকা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই আমেরিকা ইরানের কাছে নাকে খত দিয়ে এখন চুক্তি করছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমেরিকার যে পতন, সেটা ইরান থেকে শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য আস্তে আস্তে আমেরিকার কন্ট্রোল থেকে চলে যাবে। বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকা এক সময় লেজ গুটিয়ে পালাবে। আমেরিকার কান্দে ভর করেও আপনি বাঁচতে পারবেন না। আসুন, আপনার বোধোদয় হোক, বাংলাদেশ আওয়ামী লীগের যে অর্ডারটি আপনি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে, সেটি যদি আপনি বাতিল না করেন, তাহলে আপনি অচিরেই দেখবেন যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে ভালোবাসে না, সে সমুদ্রের গর্জন শুনবে। আর সমুদ্র যখন গর্জায়, তখন লোকালয়, সমাজ, রাষ্ট্র সব কিছু তছনছ হয়ে যায়। আমরা সমুদ্রের গর্জন নিয়ে আসব। সময় দূরে নয়, খুব কাছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে।